আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আপনারা তো অনেকেই ৫১ বিসিএস নিয়ে ভাবতেছেন। বিশেষ করে যারা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস দিতে চাচ্ছেন। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় বাকি যেগুলো আছে সেগুলোর কথা বলছি না। যদিও সেগুলো আমার এই যে আলোচনা করতে যাচ্ছি তার অন্তর্ভুক্ত। তবে বিশেষ করে যারা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস এর স্বপ্ন দেখতেছেন, বিশেষ করে ৫১ বিসিএস যাদের টার্গেট, আগে পরে হয়তো দিয়েছেন বা ধরেন যাদের ১ম বিসিএস। বেশিরভাগেরই আপনারা মানে যেখানে সমস্যায় ভুগতেছেন অর্থাৎ আপনারা বেশিরভাগই যে সমস্যায় ভুগতেছেন তা হচ্ছে এই ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট। আমার থাম্বনেল নিশ্চয়ই দেখেছেন। সেখানে লেখা আছে যে আপনারা বিসিএস দিতে চাচ্ছেন বা ৫১ বিসিএস প্রস্তুতি নিতে চাচ্ছেন, কিন্তু ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট নিয়ে মোটেও ভাবছেন না। কি মনে হয় বিসিএস হয়ে যাবে? এত সহজ? ৫০ বিসিএস লিখিত প্রশ্ন দেখেছেন? ৪৭ বিসিএস লিখিত বা ধরেন ৪৭ বিসিএস প্রিলি বা ধরেন ৫০ প্রিলি প্রশ্নগুলো দেখেছেন না? আশা করি তো দেখছেন। আলোচনা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি উপলক্ষে মানে আমার আজকে আসা। সেখানে ভোকাবুলারিতে কিন্তু প্রচুর পরিমাণে ঠেকিয়েছে। বিশেষ করে আপনার ইংলিশে এবং বর্তমানে এই যে বাংলা ৫০ এর যে লিখিত গেল, সেখানে নিশ্চয়ই দেখেছেন যে কি ধরনের প্রশ্নগুলো এসেছে, কি ধরনের শব্দগুলো সেখানে দেয়া হয়েছে। ধরেন একটা শব্দের কথা আপনাদের বলি, এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় হয়ে গেছে। যেমন শব্দটা ছিল হচ্ছে মুন্ডুমাল। বুঝতে পেরেছেন? মুন্ডুমাল। এই শব্দটার অর্থ কি? এটার মানে হচ্ছে অ্যাক্রোনিম অর্থাৎ ইংলিশে এর প্রতিশব্দ হচ্ছে বা ধরেন মানে ইংলিশে এর যে শব্দটা সেটা হচ্ছে অ্যাক্রোনিম। এর অর্থ হচ্ছে আপনি কোনো বড় কোনো শব্দকে সংক্ষিপ্ত করে যখন আপনি লিখবেন বা যখন উল্লেখ করবেন সেটাই হচ্ছে এই মুন্ডুমাল বা ইংলিশে বলতে পারেন অ্যাক্রোনিম। যেমন ধরেন আপনি যদি বললেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটাকে আপনি ইংলিশে বললেন সংক্ষেপে বিপিএসসি। এইটাই হচ্ছে সেই অ্যাক্রোনিম বা এটাকেই যদি বাংলায় বলেন সেই মুন্ডুমাল। এই যে শব্দগুলা, এই যে শব্দটা বললাম বা এই ধরনের যে শব্দগুলা, ইংলিশে তো এমন অনেক অনেক শব্দ আছে, হাজারো শব্দ যা আসলে আমাদের মানে আমরা কখনো শুনিই নাই। ধরেন আমি ইংলিশে পড়েছি বা আপনারা যারা ইংলিশে পড়েছেন তারা তো কখনো শুনিও নাই এমন এমন শব্দ আসে। ওই ব্যাংকে যেমন আসে, বিসিএস এখন তেমন আসতে শুরু করেছে। শুধু বিসিএস না, আপনি যে চাকরি এখন পরীক্ষা দিতে যাবেন না কেন, যখনই শব্দগুলো আসবে সেটা স্পেলিং থেকে শুরু করে সিনোনিম বা অ্যান্টোনিম বা বাংলায় সমার্থক বা বিপরীত শব্দ, আপনি যদি শব্দটাই না জানেন আপনি কি লিখবেন, কি উল্লেখ করবেন? বুঝতে পেরেছেন? পিলিতে না হয় আন্দাজে দাগিয়ে টিক পেয়ে গেলেন, হয়ে গেল আন্দাজ। রিটেনে তার হচ্ছে না, বুঝছেন? ঠেকে যাচ্ছে। এই জন্যই আমরা আসলে এখন ক্যাডারগুলো মিস হয়ে যাচ্ছে, কারণ এই যে মানে একেবারে ম্যাথের মতো যে নাম্বারগুলো পারলেই নাম্বার, এই নাম্বারগুলো মিস হয়ে যাওয়ার কারণেই এখান থেকে অনেকেই পিছিয়ে যাচ্ছে। এই কারণে ক্যাডার হতে পারতেছে না। মূলত এই জন্যই আমি বলেছি যে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট না করতে পারলে আপনি শুধুমাত্র যে শব্দ শিখতেছেন, শব্দ ভান্ডার আপনার মানে মাথায় ঢুকতেছে বিষয়টা তা না। তা হচ্ছে আপনি ওই শব্দগুলো যত বেশি শিখবেন ততই আপনি ভালো, ভালো ব্যবহার করতে পারবেন এবং ভালো করে প্যারাগ্রাফ লিখতে পারবেন, কম্পোজিশন লিখতে পারবেন বা বিভিন্ন জায়গায় সুন্দর, সুন্দর শব্দ যেগুলো অন্যরা করতে পারতেছে না, আপনি সেই জায়গায় সেই শব্দগুলো ব্যবহার করতে পারতেছেন। শব্দ ভান্ডার মানে এই না যে শুধুমাত্র আপনি শব্দই শিখলেন। আপনি বাগধারা শিখতেছেন, প্রবাদ শিখতেছেন বা ধরেন এক কথায় প্রকাশ শিখতেছেন। এই যে শব্দগুলো শিখতেছেন, ইংলিশের কথা বলেন, ইডিয়াম ফ্রেজ বা যেটাই বলেন, এগুলোও তো আপনি ব্যবহার করতে পারতেছেন খুব সুন্দরভাবে। বুঝছেন? এগুলো আমাদের খুবই জরুরি। এখন কিভাবে আপনি এগুলো করতে পারবেন? ঠিক আছে? আমি এগুলো একটু আগে বলি, এরপরে আমি আপনাদের কোন বইগুলো আপনাদেরকে হেল্প করবে, সেগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিব। তবে মনে রাখবেন আমি কিন্তু বাংলা বা ইংরেজি দুটাই বলতে এসেছি। শুধুমাত্র ইংরেজির জন্য কিন্তু বলতে আসিনি। বুঝতে পেরেছেন? কারণ এখন আর শুধু ইংরেজি ভোকাবুলারি মানে ইমপ্রুভমেন্ট করে কোনো লাভ নেই। বাংলাটাও করতে হবে। ১ম যে উপায়টা আপনার ভোকাবুলারি এনরিচ করার জন্য বা ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য তা হচ্ছে অ্যাক্টিভ রিডিং। অ্যাক্টিভ রিডিং বলতে শুধু যে আপনি মানে পড়তেছেন এবং পড়াটা যখন পড়তেছেন তখন অ্যাক্টিভ থাকতেছেন বিষয়টা তা না। বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ রিডিং মিনস আপনি যতক্ষণ পর্যন্ত পড়ছেন ততক্ষণ যেমন নিজেকে অ্যাক্টিভ রেখেছেন তেমনি ওই পড়াকে আপনি অভ্যাসের পর্যায়ে নিয়ে গিয়েছেন। অর্থাৎ না পড়তে পারলে বা নতুন কিছু শব্দ না আপনি জানতে পারলে আপনার মাথা আপনার গরম হয়ে যায়। আপনার জানতে ইচ্ছা হয়। বুঝতে পেরেছেন? নিজেকে সেইভাবে নিতে হবে। মোবাইল যেমন আমরা ২ মিনিট ৫ মিনিট পর না দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়। সেম এটাও তাই বানাতে হবে। ওকে? এটাকে হচ্ছে অ্যাক্টিভ রিডিং এবং অ্যাক্টিভ প্র্যাকটিসিং বলতে পারেন একরকম। প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে। গেল। এবার আসেন হচ্ছে আপনার ২য় যে বিষয়টা তা হচ্ছে কোন শব্দ বা ধরেন কোন প্রবাদ বা প্রবচন আপনি না চিনলে, না বুঝলে আপনি কনটেক্সট এর দিকে খেয়াল করেন। কোথায় ব্যবহৃত হয়েছে? বুঝতে পেরেছেন? বা কোথায়, কোথায় এর ব্যবহার হয়? এগুলো যদি একটু বুঝতে শুরু করেন দেখবেন আপনি তার ভাবানুবাদ করতে পারবেন। ভাবার তো একটা আসবে। ওই ভাবার্থটাই যদি আপনি মাথায় রাখতে পারেন তখন আপনার কিন্তু ওই শব্দটা মাথার মধ্যে গেঁথে গেছে। সরাসরি আপনি আক্ষরিক অর্থ না বলতে পারলেও আপনি তার ব্যবহার পারবেন। মাঝে, মাঝে আমাদেরকে ওই ব্যবহার থেকেই বেসিক্যালি মাঝে, মাঝে বলে ভুল হবে। আমরা কিন্তু ওই ব্যবহার থেকেই আমাদের শব্দ মাথায় থাকে বেশি। সরাসরি শব্দ মুখস্থ করে ওই শব্দ কতক্ষণ আপনার মাথায় থাকবে? বুঝছেন? তাই কনটেক্সট আপনাকে বুঝতে হবে এবং ওই শব্দ ব্যবহার কোথায় হচ্ছে এটা যদি আপনি ভালো ধরতে পারেন, কোন, কোন জায়গায় ওই শব্দগুলো ব্যবহৃত হয়, তাহলে আপনার সহজেই শব্দ মনে রাখা ইজি হয়ে যাবে।
বুঝছেন? মানে আপনাকে নিজেও, আপনি যদি মুখস্থই করে থাকেন তাহলে আপনি কনটেক্সট তৈরি করুন। ওই কনটেক্সটে আমি এটা ব্যবহার করুন। মাঝে, মাঝে সেটা ব্যবহার করুন। কথাবার্তায় বা আপনার লেখায় যেখানেই হোক আপনি ব্যবহার করতে শুরু করেন। দেখবেন যে আপনার জন্য শব্দ মনে রাখা খুব সহজ হয়ে গেছে। বুঝছেন? গেল এটা। ৩ নাম্বার যেটা তা হচ্ছে আপনি নিজস্ব ২ টা ডায়েরি রাখবেন। ২ টা ডায়েরি। একটা ডায়েরিতে থাকবে হচ্ছে আপনার সহজ যে শব্দগুলা, অর্থাৎ আপনি যে শব্দগুলা রেগুলার ব্যবহার করেন বা যে শব্দগুলা প্রায় দেখা যায় সচরাচর আপনার সামনে আসে। এই শব্দগুলা সমার্থক শব্দ, শব্দার্থ, বিপরীত শব্দ এবং এই শব্দগুলো দিয়ে যে বাক্য তৈরি, এগুলো করে আপনি ওই ডায়েরিতে লিখে রাখেন। বুঝতে পেরেছেন? সব লিখতে হবে এমন না। যেগুলো আপনার একটু কম, কম মনে থাকে, জানা শব্দ বা কম, কম মনে থাকে সেইগুলা। সেটা বাংলা এবং ইংরেজি ২ বেলাই। অর্থাৎ বাংলার জন্য ২ টা আপনার ডায়েরি, ইংরেজির জন্য ২ টা ডায়েরি। আরেকটা যেটা সেটা এবং ছোট ডায়েরি এগুলো। ছোট, ছোট এই ধরনের আমার এটার মতো। এবং ছোট, ছোট যেগুলা তা হচ্ছে সরি মানে ২য় যে বিষয়টা তা হচ্ছে আপনার আরেকটাই থাকবে হচ্ছে কঠিন শব্দগুলা। বুঝছেন? এক্কেবারে bombastic ওয়ার্ড। এই bombastic ওয়ার্ডস গুলা আপনি সেগুলোতে লিখে রাখবেন এবং তা দিয়েও আপনি সিনোনিম, স্পেলিং ঠিকঠাক করে সিনোনিম, অ্যান্টোনিম এবং সেন্টেন্স তৈরি করে আপনি লিখে রাখবেন। তাতে করে হবে কি? আপনি আপনার ব্রেইন কিন্তু যদি দেখবেন আমাদের ব্রেইন কিন্তু এক নাগাড়ে বেশিক্ষণ কাজ করতে পারে না। তেমনি একদিকেও বেশিক্ষণ কাজ করে না। নানান দিকে কাজ করে। আপনি যদি সবটাকে এক জায়গায় না করে যদি আলাদা, আলাদা করে রাখেন না, ব্রেইনও কিন্তু ওই তার নিউরনের ভিতরে আলাদা, আলাদা পার্ট, পার্ট করে, করে সবকিছু সাজিয়ে রাখে। তখন কিন্তু ক্যাচ করা খুব সহজ হয়। ব্রেইন সেগুলোকে রিকল ভালো করতে পারে। বুঝছেন? আপনি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন বিভিন্ন অ্যাপ দিয়ে এগুলো করে, করে অর্থাৎ এপাশে ওপাশে লিখে রেখে তার ভোকাবুলারি করা। এগুলো ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছা। আর যদি ডায়েরি এখন যেহেতু আধুনিক সবসময় ডায়েরি নিয়ে এরকম থাকাও যায় না, হাতে কলমও থাকে না। আপনি একটা কাজ করেন না, আপনার ডায়েরি লাগবে না। আপনার যে ফোন আছে, এই ফোনের যে নোটবুকটা আছে, সেই নোটবুকে ২ টা সেকশন খুলেন না। সেই জায়গায় আপনি এগুলো করে রাখেন। তাহলে প্রতিদিন তো আমাদের ফোন তো সবসময় আমরা ধরতেই থাকি, তাই না? এই যন্ত্রটা এই যে আমি যেটা দিয়ে ভিডিও করছি বা আমাদের হাতে যে জিনিসটা থাকে, এই যে যন্ত্রটা এটা মানে ফেভিকলের মতো আমাদের সাথে লেগে থাকে। তো এইটা আমাদের কাজে লাগতে পারে। বুঝছেন? ডায়েরি লাগবে না। এটা করলেও হবে। ওকে? গেল এটা। এবার হচ্ছে ৪ নাম্বার যেটা পয়েন্ট তা হচ্ছে প্রতিদিন বাংলা ১০ টা সর্বনিম্ন এবং ইংরেজি ২০ টা। এই যে বাংলা ১০ টা এবং ইংরেজি ২০ টা আপনি শব্দ চুজ করবেন। কঠিন হোক, সহজ হোক এগুলো চুজ করে আপনি এটা দিয়ে কনটেক্সট তৈরি করে এগুলোকে জোর করে হলেও আপনি খাটিয়ে এগুলো থেকে আপনি বাক্য তৈরি করে মানে সাজিয়ে গুছিয়ে একটা প্যারাগ্রাফের মতো করে লিখবেন। ১০ টা লাইনের বা ১০ টা সেন্টেন্সের। বুঝতে পেরেছেন? ওই ১০ টা সেন্টেন্সে ১০ টা শব্দ অন্তত ব্যবহার করবেন বা ইংরেজির ২০ টা শব্দ ব্যবহার করবেন। যত কষ্টই হোক, আপনি হযবরল প্যারাগ্রাফ হোক, কোনো সমস্যা নেই। কোনো কনটেক্সট আপনি আপনার মতো করে একটা তৈরি করবেন। সেখানে জোর করে হলেও এগুলোকে সাজানোর চেষ্টা করুন। যদি আপনি পুরো ২০ টা শব্দ এখানে নাও সাজাতে পারেন ইংরেজি, যদি ১৫ টাও পারেন, ওই ১৫ টাই আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এতে করে আপনার সেন্টেন্স মেকিং ভালো হবে। আপনার রিটেন মানে রাইটিং লেখার প্র্যাকটিস বাড়বে। আপনার মধ্যে এক ধরনের কনফিডেন্স চলে আসবে। কারণ আপনি যখন ১০ টা সেন্টেন্স নিজে তৈরি করতে পারতেছেন, এটা আপনার ভিতরে কনফিডেন্স অবশ্যই নিয়ে আসবে। বুস্টিং করবে আপনাকে। বুঝছেন? তাই পরীক্ষার হলে আপনার হাতের লেখা প্র্যাকটিস হবে। আপনি খুব দ্রুত লিখতে পারবেন। পরীক্ষার হলে হাত চালু থাকবে। এতে আপনার মানে ভালো ছাড়া খারাপের কোনো কিছু নাই। আর মনে রাখবেন এট লিস্ট প্রতিদিন ভোকাবুলারি ৩০ মিনিট হলেও প্র্যাকটিস করেন। বুঝছেন? বাকি সব পড়ার পাশাপাশি প্রতিদিন ৩০ মিনিট ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। নাম্বার ৫ পয়েন্ট যেটা এই ২ টা পয়েন্ট আছে। ৫ পয়েন্ট যেটা তা হচ্ছে ইংরেজি ও বাংলা যে নিউজ পেপার গুলো আছে এগুলো খুব ভালো করে পড়বেন। প্লাস মুভি, আপনার পছন্দের মুভি বা আপনার পছন্দের টক শো যেগুলো আছে, যেগুলো ভালো, যেগুলোতে ভালো, ভালো ভাষা শেখা যায়। বিশেষ করে ব্রিটিশ যে টক শো গুলো আছে এগুলো ভালো করে দেখবেন ইংরেজির জন্য। আর বাংলাতে তো বাংলা টক শো আছে। আপনি ভারতের মানে টক শো গুলো দেখতে পারেন, ওখানে শুদ্ধ বাংলা ব্যবহার করা হয়। ঠিক আছে? এগুলো দেখবেন। এখানে কিন্তু দেখবেন শব্দ তো আপনি শিখতে পারতেছেন, কনটেক্সট জানতে পারতেছেন, কোন কনটেক্সটে কোন শব্দ ব্যবহৃত হচ্ছে। এটা আপনার যে লিসেনিং পাওয়ার ইনক্রিজ করবে। আপনার লিসেনিং পাওয়ার যদি ইনক্রিজড হয়, তাহলে আপনার রিটেন পাওয়ার বা রাইটিং পাওয়ারটা ইনক্রিজড হয়ে যাবে আপনার ইচ্ছাতেই। বুঝছেন? তো আরেকটা বিষয় যেটা তা হচ্ছে আপনি যখন Facebook বা YouTube এ ঢুকতেছেন, তখন চেষ্টা করবেন যে ওখান থেকে সার্চ করে, করে এই টক শো বা এই মুভি বা এই যে বিষয়গুলা এগুলো দেখলেন। আপনার কাছে যদি মানে পেপার, বিশেষ করে আপনি বাংলা পেপার হচ্ছে 'প্রথম আলো' আর ইংরেজি পেপার হচ্ছে 'দ্য ডেইলি স্টার'। এই ২ টাই এনাফ। এই ২ টা যদি আপনি মানে আপনার কাছে না থাকে, এভেইলেবল না আসে, আপনি অনলাইন ভার্সন থেকে পড়ে নিবেন এই ২ টা। বুঝতে পেরেছেন? তাতেও আপনার অনেকটাই কাজে লাগবে। ওকে? এই গেল এটা। এবার হচ্ছে আপনি মানে পরবর্তী যে পয়েন্ট তা হচ্ছে আপনি চেষ্টা করবেন পার্ট, পার্ট করে, করে এই ভোকাবুলারি গুলাকে শেখার। অর্থাৎ ধরেন আপনি আজকে এই ৭ টা দিন আপনি বিজনেস রিলেটেড মানে যেসব শব্দগুলো আছে বিজনেস রিলেটেড ইংরেজির বেলায় সেগুলো শিখলেন। বাংলাতে আপনি বিভিন্ন টপিক রিলেটেড সে যে টপিকই হোক সেই টপিকে শিখলেন। পরবর্তী ৭ দিন অন্য একটা টপিকে এলেন, যেমন ইংরেজি স্পোর্টসে গেলেন, স্পোর্টস রিলেটেড যেসব শব্দ আছে বা ধরেন আপনি মুভি রিলেটেড যেসব শব্দ আছে বা ধরেন আপনার যেকোনো কিছু আইটি রিলেটেড যাই থাকুক, এইসব শব্দ যদি আপনি ভাগ, ভাগ করেও শিখেন, তাও কিন্তু আপনার ভোকাবুলারি এনরিচড হয়ে যাবে। বুঝছেন? তাহলে আপনার মাথায় একদিকে অন্তত ৭ টা দিন কাজ করবে। এটা একটা ফ্যাক্ট হতে পারে। আর সর্বশেষ যে পয়েন্ট তা হচ্ছে ডেইলি যেসব চ্যাটিং গুলো আমরা করি, এইসব চ্যাটিং এ
আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোকে একটু বাদ দিয়ে তারই সিনোনিম শব্দ, তারই মানে প্রতিশব্দ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে থাকি, যে বাংলায় হোক ইংরেজিতে হোক। আর যখনই ব্যবহার করবেন পুরো শব্দটাই লিখবেন, আদা আদা করে লিখবেন না, বুঝছেন? ধরেন আপনি লিখলেন যে ওই যে গুড নাইট, গুড নাইট না লিখে GDNIT এইভাবে না লিখে ওইভাবে লেখেন, দেখবেন আপনার হাতও চালু হয়েছে, আপনার ব্রেনও কাজ করতেছে, এগুলো হতে শুরু করবে। আমরা আসলে এই ভুলগুলোই করি, আমরা একই শব্দই বারবার ব্যবহার করি, নতুন কোনো কিছু শিখতেও চাই না, নতুন কোনো কিছু ব্যবহার করতে চাই না, কিন্তু জোর করে ব্যবহার করতে থাকেন না। কারণ আমরা চ্যাটিং করতে কিন্তু আমাদের 24 ঘন্টার 1 ঘন্টা অন্তত আমরা বিভিন্ন মানুষের সাথে চ্যাটিং করি। ওই একটা 1 ঘন্টা আর ওই যে 1.5 ঘন্টা আর আধা ঘন্টা আপনি শুধু ভোকাবুলারি শিখতেছেন, তো ওই 1 ঘন্টা যদি আপনি কাজে লাগান, কিছু মিনিট তো আপনি ভোকাবুলারির পিছনে ব্যয় করতে পারবেন নতুন নতুন ভোকাবুলারি তৈরির জন্য। আপনার কাজে লাগে, বুঝছেন? এটা আপনার উন্নতিই হবে, অবনতি হবে না। তো এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যাটলিস্ট বর্তমানে প্রেক্ষাপটে আপনি কিভাবে ভোকাবুলারি এনরিচ করতে পারেন। আরো অনেক বিষয় থাকে, এগুলো গতানুগতিক বিষয়, এগুলো আপনারা করলেন। আর এখন যে বিষয়টা আপনাদের বলবো তা হচ্ছে কোন ধরনের বই ফলো করতে পারেন। দেখুন, ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে ইংরেজির জন্য, সেখানে ওয়ার্ড স্মার্ট 1 এবং ওয়ার্ড স্মার্ট 2 এই দুইটা ফলো করতে পারেন। বা আপনি সাইফুস ভোকাবুলারি পড়তে পারেন। আসলে ভোকাবুলারি তো আসলে ইংলিশ এভাবে আসলে বই পড়ে পড়ে হয় না, আপনি প্রতিনিয়ত যদি পেপার পড়েন বা আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব ভোকাবুলারিগুলো প্রতিদিনই প্রতি মাসেই আসে, অর্থাৎ বিভিন্ন নতুন নতুন শর্টস নোট বা বিভিন্ন ধরনের আরো অনেক কিছু থাকে, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি টোটালি আপনার যদি ইচ্ছা থাকে, বুঝতে পেরেছেন? আপনার যদি ইচ্ছা থাকে, আপনার লক্ষ্য আর উদ্দেশ্য তৈরি করা বা বানানো, এটা কিন্তু ইম্পসিবল কোনো কিছু না। বুঝছেন? ইচ্ছাটাই হচ্ছে সবকিছু। লক্ষ্য উদ্দেশ্য তো পরের বিষয়। এটা হচ্ছে বিষয়। আর বাংলার বেলায় আপনারা শব্দ ভান্ডার জ্যোৎস্না দেবনাথ ম্যামের শব্দ ভান্ডার বইটা দেখতে পারেন, বা ধরেন আপনার হায়াত মাহমুদ স্যারের, হায়াত মাহমুদ নট মাহমুদ, হায়াত মাহমুদ স্যারের যে আপনার ভাষা শিক্ষা বইটা আছে, এই বইটা ভালো করে দেখতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর শব্দ এবং শব্দের ব্যবহার দেওয়া আছে, প্লাস খুব ভালোভাবে এবং বাস্তবসম্মত উদাহরণ দেওয়া আছে। এগুলো থেকে প্রায় পরীক্ষা আসে, জব সেক্টরে আসে এবং BCS তো আসে। ঠিক আছে, এই নিয়ে আলোচনা ছিল আর কি। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট কিভাবে করবেন তার কিছু নির্দেশনা দেওয়া। আসলে এটা একদিনের কাজ নয়, প্রতিনিয়ত আমাদের চালাতে হবে। যে যত দ্রুত শুরু করতে পেরেছে সে তত দ্রুত এগিয়ে গিয়েছে অনেক দূর, যে যত দ্রুত করতে পারেনি সে পিছিয়েই আছে। খুব দ্রুতই শুরু করেন। এই যে আজকে ভিডিও দেখলেন, আজকে থেকেই আমি যেভাবে বলেছি ওভাবে যদি শুরু করতে পারেন, একদিন না একদিন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজই হবে। আর ইংরেজি প্লাস বাংলা লিখিততে যখন যাচ্ছেন BCS এ, যদি 51 BCS লিখিত আপনি সে পর্যন্ত যেতে পারেন, আল্লাহ যদি বাঁচান, এই আমার যে কথাগুলো আমি আজকে বললাম এগুলো যদি না ফলো করেন, সেদিন আপনার থেকে কষ্টে, আপনার থেকে মানে কি বলে অনুশোচনায় আর কেউ থাকে না। তো অনুশোচনার মধ্যে যেন না, সময় থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন, সময় থাকতে সময়ের মর্ম বুঝে সেভাবে কাজ করেন, কাজে লাগে। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো অনেক কথা বলেছি কিন্তু কাজের কথাই বলেছি, কারণ ক্যাডার যদি হতে হয় যেভাবে বলছি এভাবে করা ছাড়া আপনি উপায় নেই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।